কমপ্লেক্স অ্যানালিসিসের ডিফারেন্সিবিলিটিতে আজকে যেটা হবে সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটির আগের দিনের ক্লাসে আমি শুধুমাত্র ডিফারেন্সিবিলিটি ডেফিনিশন দিয়েছিল এবং 3টে প্রবলেম হয়েছিল তার রিলেটেড, ঠিক আছে, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি রিলেটেড। তো তারপর থেকে আজকে কিছু প্রবলেম করি, তারপর থিওরেম বেরোচ্ছে, ঠিক আছে, থিওরেম গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো ফার্স্টে যে প্রবলেমটা লিখবি সেটা হচ্ছে প্রুভ দ্যাট prove that fx equals to fx না fz, যদি কমপ্লেক্স অ্যানালিসিস fz equals to xy square into x plus iy, xy square into x plus iy by x square plus y to the power 4, x square plus y to the power 4 if, কখন এটা দিয়েছে, এখানে এটা দিয়েছে হচ্ছে z equals to, এটা দিয়েছে z equals to যখন x plus iy not equals to 0, z equals to x plus iy, যে fz এর মধ্যে যে z টা রয়েছে সেই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে, মানে সেই ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে x plus iy, যেখানে x plus iy টা কিন্তু নট ইকুয়ালস টু 0, অর্থাৎ 0 প্লাস 0y নয়, অর্থাৎ x আর y টা এট এ টাইম 0 0 নয়, যেখানে x আর y টা হচ্ছে রিয়েল নাম্বার, তবে কি z টা কমপ্লেক্স নাম্বার হবে। আর ইকুয়ালস টু 0 if z equals to 0, ঠিক আছে, z টা 0 হয়, নন 0 হলে উপরেরটা, 0 হলে নিচেরটা, এরকম টাইপের একটা ফাংশন দিয়েছে। বলছে prove that fz equals to this is not differentiable, is not differentiable at z equals to 0, অর্থাৎ অরিজিনে ডিফারেন্সিয়েবল নয় দেখাতে বলছে, is not differentiable at z equals to 0। তার ডিফারেন্সিবিলিটির ডেফিনিশন দিয়ে এই অঙ্কটা হয়ে যাবে। আগের দিন যে ডেফিনিশন লিখে দিয়েছি ডিফারেন্সিবিলিটির, সেই ডেফিনিশন দিয়েই হয়ে যাবে, অর্থাৎ এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো লিমিটটা বের করতে হবে, সেই লিমিট যদি এক্সিস্ট করে, সেই লিমিটটা যদি এক্সিস্ট করে as z tends to 0, তাহলে আমরা বলতে পারবো 0 তে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। তাহলে সলিউশনটা করা যাক। সলিউশন আমরা যেটা করব কি, সেটা হচ্ছে এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো, এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো, এই লিমিটটা নেব, ঠিক আছে। আমরা যেহেতু জেড টেন্স টু জিরোতে নেব, জেড টেন্স টু জিরোতে, তাই জেড নট ইকুয়ালস টু জিরো লিখলে হবে, ঠিক আছে। জেড নট ইকুয়াল টু জিরো লিখলে কিন্তু কোনো অসুবিধা নেই, এখানটা ফর জেড নট ইকুয়াল টু জিরো লিখ, ফর জেড নট ইকুয়ালস টু জিরো এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরোটা বের করছি। তো সেটা করতে হবে, এফ জেড এর ভ্যালু তার মানে এইটা বসিয়ে দিতে হবে, এফ জেড এর ভ্যালু তার মানে এই জিনিসটা বসবে, মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো। তাহলে এফ জেড এর ভ্যালু যদি ওটা বসাই তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। জিরো বসালে এফ জিরো এর ভ্যালু তো জিরো কোয়েশ্চেনই দেওয়া আছে, এফ জিরো এর ভ্যালু জিরো বাই জেড মাইনাস জিরো, জেড এর ভ্যালু আবার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, জেড এর ভ্যালু আবার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস জিরো। তো সেই এক্স প্লাস আই ওয়াই কেটেই যাবে, এটা গিয়ে আমাদের কাছে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। এবার এই লিমিটটা এক্সিস্ট করে কিনা দেখতে হবে, as z টেন্ডস টু 0 তে এফ জেড তো মাইনাস x এই ইকুয়াল যে, টু my স্কয়ার দিয়ে করলে হয়ে যাবে, ডিফারেন্সিয়াল হবে না। তাহলে ডিফারেন্সিয়েবল কিন্তু সেখানে হবে না, তাহলে এখানে লেখ নাও if we approach the point
if we approach the point 0 0 along the path y x equals to, এখানে কি নিলে সুবিধা হবে, এম ওয়াই স্কোয়ার নিতে হবে, ঠিক আছে, এম ওয়াই স্কোয়ার এক্স ইকুয়ালস টু এম ওয়াই স্কোয়ার নেই, এরকম টাইপের অনেকগুলো পদ আমি বলেছিলাম তোর থার্ড সেমিস্টারে বিভিন্ন অঙ্কের জন্য। এক্স ইকুয়ালস টু এম ওয়াই স্কোয়ার নিলে এটা কিন্তু সুবিধা হবে। দি লিমিট বা x equals to my square where m is a real parameter, m is a real parameter, then এবার লিমিটটা বের কর, লিমিট xy tends to 0 0 xy square limit xy tends to 0 0 xy square by x square plus y to the power 4 equals to কত হবে, লিমিট যদি তুই m দিয়ে বসিয়ে দিচ্ছিস তাহলে সে হচ্ছে x ইন্টু, আচ্ছা x এর জায়গায় my স্কোয়ার লিখছি তাহলে my স্কোয়ার ইন্টু y স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে তার মানে এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, যেহেতু আমি পুরো জিনিসটা ওয়াই দিয়ে নিয়ে চলে আসলাম তাহলে ওয়াই টেন্স টু জিরো লিখলেই হবে, এক্স ওয়াই লেখার আর দরকার নেই কারণ শুধু ওয়াই এর ফাংশনে পরিণত হয়ে গেছে যার লিমিট আমরা বার করছি। তার লিমিট ওয়াই টেন্স টু জিরো, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 কমন টমন নিলে পড়েই থাকছে শুধু কি এম বাই এম স্কোয়ার প্লাস 1, এম বাই এম স্কোয়ার প্লাস 1, এবার তার সেটা তো কনস্ট্যান্ট হয়ে গেল একটা, এম এর উপর তার ওয়াই এর লিমিটের কোনো এফেক্ট পড়বে না, তাই এম বাই এম স্কোয়ার প্লাস 1ই থাকবে, তাহলে হুইচ ইজ, তার এখানে লিখবি এবার হুইচ ইজ ডিপেন্ডিং অন which is depending on m, that is which is different for different values of m, তাহলে different for different values of m, therefore limit xy tends to 0 0, ওই যে লিমিটটা রয়েছে xy স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই লিমিটটা does not exist হয়ে যাচ্ছে, এটা এক্সিস্ট করছে না মানে এটাই তো অ্যাকচুয়ালি এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো, সেই লিমিটটা, তাহলে দ্যাট দিস ইমপ্লাইজ লিমিট এক্স ওয়াই এর জায়গায় তাহলে জেড টেন্স টু জিরো লিখতে পারবো, কারণ এক্স আর ওয়াই যদি 0 0 তে যায় তাহলে জেডটা 0 প্লাস 0 ওয়াই তে যাবে অর্থাৎ 0 তে চলে যাবে, এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো ডাজ নট এক্সিস্ট, তাহলে দেয়ার ফোর দিস ইমপ্লাইজ, এটা এই লিমিটটা এক্সিস্ট করছে মানে জিরোতে ডিফারেন্সিয়েবল হবে না, দিস ইমপ্লাইজ এফ ইজ নট ডিফারেন্সিয়েবল at z equals to 0, f is not differentiable at z equals to 0, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট দেখ, নেক্সট হচ্ছে তোর জেড রিয়েল পার্ট অফ জেড বাই মড জেড, যেটা বলছিলাম, ঠিক আছে, সেই অঙ্কটা, তাহলে এখানে লিখ নেক্সট প্রবলেম, prove that
fz equals to z into real part of z by mod z if z not equals to 0, if z not equals to 0, or 0 if z equals to 0, is continuous at z equal to 0, যেটা প্রমাণ করা আছে, is continuous। তাও আমি করে দেখাবো একটা অন্যভাবে ডেফিনেশন দিয়ে, অনেক সোজা লাগবে তোদের। is continuous at z equals to 0 but not differentiable, but not differentiable, but not differentiable at z equals to 0। হয়েছে? হচ্ছে প্রবলেমটা কি করে সলভ করবি। কন্টিনিউটি ব্যাপারটা আমি একভাবে বলেছি, কন্টিনিউটি ব্যাপারটা আমি বলেছিলাম হচ্ছে বিভিন্ন ভাবে কন্টিনিউটি প্রমাণ করা যায়, ডাইরেক্ট ডেফিনিশন দিয়ে জেড দিয়ে যে ডেফিনিশন সেটা দিয়ে কভার করা যায়, কিংবা এফজেড এর যে ফাংশনটাকে, এফজেড এর যে ফাংশনটাকে সেটাকে এক্স ওয়াই দিয়ে লিখে ইউভি তে এনে ইউভি এর কন্টিনিউটি বলে ওই থিওরেমটা ইউজ করে যে ইউভি কন্টিনিউয়াস হলে তবে এফটা কন্টিনিউয়াস হবে, কিংবা এফটা কন্টিনিউয়াস হলে ওই দুটো কন্টিনিউয়াস হবে, এই যে থিওরেমটা অ্যাপ্লাই করে সেটাও বলা যায়। আমি ডাইরেক্ট ডেফিনিশন দিয়ে একবার বলে দেখি যা কিরকম লাগে হয় এটা, সলিউশনটা দেখ। তো থিওরেম মানে তুই যদি ডেফিনিশন অ্যাপ্লাই করিস কন্টিনিউটির, তাহলে সেক্ষেত্রে ওই এফ জেড মাইনাস এফ জিরো, জিরো পয়েন্টে যেহেতু কন্টিনিউটি বিচার করতে বলছে, তাহলে এফ জেড এর যে ভ্যালুটা মানে লিমিটটা হবে সেটা এফ জিরো হবে, তাই তো? কেননা লিমিটিং ভ্যালু ফাংশনের ভ্যালু সমান হলে তবে সেটা কন্টিনিউয়াস। তাহলে এখানে লিখ লেট এপসাইলন গ্রেটার দেন জিরো, লেট এপসাইলন গ্রেটার দেন জিরো be chosen arbitrarily, be chosen arbitrarily, let epsilon greater than 0 be chosen arbitrarily। Now fz minus f0 mod, fz minus f0 mod সেটা লেস দেন এপসাইলন হলে কি হবে দেখতে হবে, সেটা ডেফিনিশন ফলো করছে কিনা। fz minus f0 equals to কত, fz মানে হচ্ছে z into real part of z, z into real part of z by mod z minus f0 এর ভ্যালু হচ্ছে 0, 0 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে this equals to z into real part of z আছে মাইনাস mod z আছে, তাহলে z into real part of z মানে কি, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি z into mod of real part of z বাই একটা ব্র্যাকেট দিয়ে দেওয়াই ভালো, রিয়েল পার্ট অফ জেড তার মড বাই মড জেড এর আবার মড, তার মানে মড জেডই হলো এটা। একটা মড যেখানে দেওয়া হয়ে গেছে অলরেডি, মড পড়ে গেছে, তারপরে আবার মড দেওয়ার মানে কোনো আলাদা কিছু নয়, ওইটাই তো কেটে গেল। তাহলে হয়ে গেল হচ্ছে রিয়েল পার্ট অফ জেড এর মড, রিয়েল পার্ট অফ জেড এর মড। আর আগের দিন আমি বলেছি সে রিয়েল পার্ট হোক বা ইমাজিনারি পার্ট হোক কোন একটা কমপ্লেক্স নাম্বারের, সেই রিয়েল পার্টের মডটা অবভিয়াসলি লেস ইকুয়াল টু গোটা কমপ্লেক্স নাম্বারের মডের থেকে মানে ছোট বা অথবা সমানই হবে, তার মানে হচ্ছে লেস ইকুয়ালস টু মড জেড হবে, ঠিক আছে? লেস ইকুয়াল টু কি হবে, মড জেড হবে। পাশে লিখে রাখতে পারি একবার, সিন্স মড অফ রিয়েল পার্ট অফ জেড, mod of real part of z is equals to mod x, which is obviously less equals to mod of x plus iy, কারণ সেখানে একটা y যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং সেখানে mod আছে, ঠিক আছে? which is less equal to root over x square plus y square। এবার রুট শুধু যদি এক্স স্কোয়ারের রুট থাকতো তাহলে মড এক্স পেতাম, সমান হয়ে যেত। আর যদি ওয়াই স্কোয়ারটা নন জিরো কিছু একটা হয় তার মানে অবভিয়াসলি এই পোর্শনটা বড়, এক্স এর থেকে কিছু একটা বড়ই পাবো, এক্স তো পাবোই, সঙ্গে কিছু অ্যাডিশন আরো কিছু পাবো, তাই এটা বড়। আর এটা মানেই তো মড অফ এক্স প্লাস আই ওয়াই, আবার এক্স প্লাস আই এর মড মানেই তো মড জেড, তার মানে রিয়েল পার্ট অফ জেড এর মড অবভিয়াসলি লেস ইকুয়াল টু গোটা কমপ্লেক্স নাম্বারের মড হবে, এবং কমপ্লেক্স পার্টের জন্য একই ব্যাপার।
তো লেস ইকুয়াল টু মড জেড, এবার হুইচ ইজ লেস দেন এপসাইলন যদি ধরে আমি এপসাইলনের কন্ডিশনটা বের করব, তাহলে হুইচ ইজ লেস দেন এপসাইলন কে যদি ধরে, তাহলে হোয়েনেভার তাহলে মড জেড লেস দেন এপসাইলন ডাইরেক্ট বোঝাই যাচ্ছে, তার মানে মড জেড লেস দেন এপসাইলন না লিখে ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে মড অফ জেড মাইনাস জিরো লেস দেন ডেল্টা। ঠিক আছে, মড জেড লেস দেন এপসাইলনটাকে মড জেডটাকে জেড মাইনাস জিরো লিখতে পারবো, where delta equals to epsilon greater than 0। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরকম বিভিন্ন ভাবে করা যায়, তোর যে কোনো একটা মেথড ফলো করলেই হবে, সবগুলোই সঠিক। এক সময় একটা মাথায় আসে, তো এরকম করা যাবে জেড মাইনাস জিরো লেস দেন ডেল্টা হয়ে কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করে আছে কন্টিনিউটি কোন পয়েন্টে না 0 পয়েন্টে। তাহলে দেয়ারফোর f is continuous at z equals to 0। প্রথম পোর্শন হয়ে গেল। এবার বলছে ডিফারেন্সিয়েবল হবে কি হবে না, বলছে ডিফারেন্সিয়েবল হবে না, নট ডিফারেন্সিয়েবল বলছে। তাহলে ওই কোন একটা পথ চুজ করতে হবে ওয়াই এক্স এর, করে বলতে হবে যে হচ্ছে না। তাহলে লেখ ফর, এবার ডিফারেন্সিয়েবিলিটিটা বলছি। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। ফর z not equals to 0, আবার সেই এফ জেড মাইনাস এফ জিরোটা বের করবো বাই জেড মাইনাস জিরো। এটা করে দেখি কি আসে। এফ জেড মানে হচ্ছে জেড নট ইকুয়াল টু জিরো নিলে এফ জেড এর যে ভ্যালু সেটা হচ্ছে জেড রিয়েল পার্ট অফ জেড বাই মড জেড মাইনাস জিরো বাই জেড মাইনাস জিরো, জেড জেড কেটে যাবে, তার মানে পড়ে থাকবে রিয়েল পার্ট অফ জেড বাই মড জেড, তার মানে এসে যাবে রিয়েল পার্ট অফ জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ এক্স প্লাস আই ওয়াই বাই মড অফ এক্স প্লাস আই ওয়াই, যেখানে where z equals to x plus iy, এটা কিন্তু ফুললি জিরো নয়, জিরো হলে কিন্তু এই জিনিসটা হবে না। কারণ আমরা যে লিমিটটা নেব, এই যে এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো যে লিমিটটা নেবো, সেই লিমিট কিন্তু অ্যাজ লিমিট জেড টেন্স টু জিরো নেবো। জেড টেন্স টু জিরো মানে কিন্তু জেড নট ইকুয়ালস টু জিরো, জেড নট ইকুয়ালস টু জিরো, টেন্স টু জিরো মানে জিরোর কাছাকাছি কিন্তু জিরো হবে না তা বলে। ঠিক আছে, জিরো হলে তো নিচেই আনডিফাইন হয়ে যাবে, জিরো মাইনাস জিরো হয়, তো জেডটা জিরো নয়, তার মানে এখানে আমরা লিখবো কি এক্স মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু জিরো। তো আমাদের লিখতে পারি যে এক্স আর ওয়াইটা রিয়েল নাম্বার, আর কিছু লেখা যাবে না। তাহলে হুইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর রিয়েল পার্ট মানে শুধু এক্স, আর এটার মড মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখে বুঝতে পারছিস কি চুজ করতে হবে, পথটা কি নিতে হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স নিলেই হয়ে যাবে। তাহলে ইফ উই অ্যাপ্রোচ the point জিরো জিরো along the path, এমন ভাবে চুজ করতে হবে যাতে এক্স জাতীয় জিনিসগুলো বা ওয়াই জাতীয় জিনিসগুলো পুরোপুরি কেটে এম দিয়ে কিছু চলে আসে। তো সেখানে আমি যদি ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই এর জায়গায় এম এক্স চুজ করি, তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে ভিতরে, রুটের ভিতরে সেই এক্স স্কোয়ার কমন নিয়ে বাইরে আনলে একটা এক্স চলে আসবে, সেই এক্স কেটে যাবে, কেটে কি ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স কে যদি এক্স ইকুয়ালস টু এম ওয়াই লিখে তা তো না, তাতে হবে না। এক্স ইকুয়ালস টু এম ওয়াই লিখলে আবার হবে না, বিকজ এখানে এক্স আছে, এক্সটাকে কাটাতে হবে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এক্স ইকুয়াল টু এম ওয়াই হলেও হয়ে যাবে। হ্যাঁ এম ওয়াই হলেও হয়ে যাবে, তো ওইখানে এক্স এর ভ্যালুটাই বসাতে হবে, মানে ওয়াই এর ভ্যালুটাই বসাতে হবে, যেভাবে কি করিস ওয়াই এর ভ্যালুটাই
বসাতে হবে। কেউ যদি এখন x বাই m করে y এর ভ্যালু বসায় তাতেও হবে, x ইকুয়াল টু my ধরে। যাই হোক, আমরা যেটা সহজ দত্ত অভ্যস্ত সেটাই করছি। y ইকুয়ালস টু mx where m is a real parameter, m is a real parameter, m is a real parameter, then limit xy tends to 0 0, xy tends to 0 0, x by root over x squared plus y squared equals to limit xy, এবার যেহেতু x এর ভ্যালু মানে y এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে x স্কোয়ার থাকলো প্লাস m স্কোয়ার x স্কোয়ার হয়ে গেল, তাহলে পুরো x এর ফাংশন হয়ে গেল, তাই এখানে x টেন্স টু 0 লিখবো। ঠিক আছে, y যেহেতু আর নেই, x y টেন্স টু 0 0 লেখার আর প্রয়োজন নেই, কারণ y টা এখানে x এর উপর ডিপেন্ডেন্ট, ফলে x টেন্স টু 0 মানে এমন ভাবে ডিপেন্ডেন্ট যাতে y টাও 0 হয়ে যাচ্ছে। তো যাই হোক, x টেন্স টু 0, এবার এখান থেকে x স্কোয়ার কমন নিয়ে কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে 1 বাই রুট ওভার 1 প্লাস m স্কোয়ার, তাহলে দিস ইকুয়ালস টু 1 বাই রুট ওভার 1 প্লাস m স্কোয়ারই হবে, which is depending on m, that is which is different for different values which is different for different values of m. Therefore, limit xy tends to 0 0, x by root over x square plus y square does not exist, তার মানে লিমিট xy tends to 0 0 মানে z tends to 0, আর এটা মানে আমরা পেলাম হচ্ছে fz minus of f0 upon z minus 0 does not exist, আর এটা এই লিমিটটা এক্সিস্ট করলো না মানে 0 পয়েন্ট ডিফারেন্সিয়েবল হলো না, f is not differentiable at z equals to 0, তার মানে কন্টিনিউয়াস হয়েছিল কিন্তু ডিফারেন্সিয়েবল হয়নি। ঠিক আছে, কন্টিনিউয়াস হয়েছে কিন্তু ডিফারেন্সিয়েবল হয়নি, এটা তো অবভিয়াস ব্যাপার, আমরা আগেও পড়েছি কন্টিনিউয়াস হলে যে ডিফারেন্সিয়েবল সে নাও হতে পারে। ঠিক আছে, ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবেই, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, যেমন ধরো তার জন্য আমরা যখনই এরকম টাইপের চলে আসতো আমরা মড জেড দিয়ে উদাহরণ দিতাম, তাই সেরকম জায়গায় একটু দেখি। এবার একটু থিওরেমে আসি, ডেফিনিশন মানে প্রবলেম তো হলো, এবার থিওরেম দেখবো একটু। Like a function f from g to c প্রথমে লিখে দেন জি বি এ রিজিয়ন, লেট জি বি এ রিজিয়ন, জানিস যদিও মানে আগে তো বলেইছি, লেট জি বি এ রিজিয়ন ইন সি, অর্থাৎ জি সাবসেট অফ সি, সেটা বললেও হবে। এই ফাংশন f from g to c is differentiable at z0 belongs to g, অর্থাৎ g এর কোন একটা পয়েন্ট z0 তে ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে,
তার কন্ডিশনটা কি? if and only if and only if and only if fz can be expressed fz can be expressed in the form in the form কি ফর্মে? now del fz equals to capital A del z capital A del z plus epsilon z comma z0 del z epsilon z comma del z মানে z0 del z where 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 epsilon z comma z0 tends to 0 as del z tends to 0 del z tends to 0 bracket লিখে রাখ z belongs to g and a is a constant, ঠিক আছে, সেটা কমপ্লেক্স কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট নাও হতে পারে। a is a constant independent of del z and z independent of del z and z, ঠিক আছে। আরো বলে রাখি এখানে where del fz is nothing but fz minus fz0 fz minus of fz0 and del z equals to z minus z0 না দেওয়া থাকলেও আমরা এরকম ভাবেই ধরবো। এই হচ্ছে থিওরেমটা। থিওরেমের স্টেটমেন্টটা দেখতে কঠিন কিন্তু এমনিতে প্রুফটা খুব সহজ। আর এটা অ্যাকচুয়ালি নতুন কিছু নয়, এটা হচ্ছে তোরা কোন একটা ফাংশনকে নর্মাল মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েবল এর জন্য যে কন্ডিশন ছিল সেটাই আমি একবার ওটা মনে করে কি কন্ডিশন ছিল। সেটা ছিল হচ্ছে যদি মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের কথা চিন্তা করা হয় তাহলে এটা ছিল এফ অফ এ প্লাস এইচ। ধর এ বি পয়েন্টে এ কমা বি পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে হবে। তো সেক্ষেত্রে জিনিসটা ছিল এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এইচ কে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এইচ কে এফ অফ এ বি দেখো এবি ছিল স্যার। হ্যাঁ এফ অফ এ বি ইকুয়ালস টু ছিল হচ্ছে এইচ প্লাস বি কে এইচ প্লাস বি কে এইচ প্লাস বি কে প্লাস এইচ ইন্টু ফাই এইচ কে plus k into psi hk where a, b এগুলো হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট ছিল আর phi hk psi hk tends to 0 ছিল phi hk টাও tends to 0 psi hk টাও tends to 0 as hk tends to 0 0 as hk tends to 0 0, ঠিক আছে, as hk tends to 0 0 ওকে। এইবার যদি আমরা এখানটাতে এটাকে আমরা ডেল জেড ভাবি, মানে এটাকে যদি জেড ভাবি ভিতরেরটাকে, এইটাকে যেখানে ডিফারেন্সিবিলিটি করতে চাইছি সেখানে যদি z0 ভাবি সেটাকে, তাহলে সেটা হয়ে গেল fz মাইনাস fz0 fz মাইনাস fz0 এবং হুইচ ইজ ইকুয়ালস টু আমাদের কাছে ডেল fz নোটেশন বলছে, সেটা হচ্ছে ডেল fz। তাহলে লেফট হ্যান্ড সাইড ডেল fz এ পরিণত হয়ে গেল। যদি ওখানে z আর z0 ভাবি তাহলে লেফট হ্যান্ড সাইড
ডেল এফ জেড এ পরিণত হয়ে গেল। এবার চলে আসি ওইদিকে, এদিকটাতে যদি আসি, এখানে রয়েছে এইচ প্লাস বি কে, এখানে এইচ কে ইন্ডিভিজুয়ালি ছিল, সেখানে আমার এইচ প্লাস বি কে পেয়েছিলাম। এবার আমরা এখানে যেটা পাবো, এমনিতে এই কন্ডিশনটা মনে রাখতে হবে, এই কন্ডিশনটা কিন্তু এরপরে যে থিওরেম আসছে সেখানে লাগবে, এই কন্ডিশনটা এমনিতেও লাগবে, কারণ যখন আমরা ইউভি দিয়ে ভেঙে করব, যখন আমরা ইউভি তে ভাঙবো জিনিসটাকে, তখন কিন্তু আমার এই কন্ডিশনটাই দরকার পড়বে, কারণ ইউ আর ভি কিন্তু রিয়েল ভ্যালুড ফাংশন, ফলে তার জন্য আমার এই মাল্টিভ্যারিয়েটের যে কন্ডিশন সেটাই লাগবে। তো এটা মাথায় রাখতে হবে, থার্ড সেমের মাল্টিভ্যারিয়েট কিন্তু এখানে লাগবে প্রথম দিকে কমপ্লেক্স অ্যানালিসিসে। যাই হোক, এখানে এফ জেড মাইনাস এফ জেড জিরো। এবার এইচ প্লাস বি কে, এইটাকে ওভারঅল ওখানে করা আছে হচ্ছে এ ইন্টু ডেল জেড, এ ইন্টু ডেল জেড, কারণ ডেল জেড এর মধ্যে অ্যাকচুয়ালি এইচ কে দুটোই ঢুকে যাচ্ছে, কারণ ডেল জেড এর মধ্যে যেহেতু এক্স ও রয়েছে ওয়াই ও রয়েছে, এক্স ও আছে ওয়াই ও আছে, ফলে সেখানে এইচ কে দুটোই ঢুকে যাচ্ছে, ওই জন্য ডেল জেড একটাই থাকছে, তার সঙ্গে এ থাকছে, এই দুটোকে মিলিয়ে। অপরদিকে একইভাবে এই দুটোকে মিলিয়ে আমার এখানে থাকছে হচ্ছে এপসাইলন জেড কমা জেড জিরো, এপসাইলন জেড কমা জেড জিরো, ফাই এইচ কে সাই এইচ কে জায়গায় থাকছে হচ্ছে এপসাইলন জেড কমা জেড জিরো। বা কেউ যদি বলে আমি ফাই এইচ কে লিখবো, ফাই জেড জেড জিরো লিখবো, ফাই জেড কমা জেড জিরো লিখবো, সে লিখুক, অসুবিধা কি আছে। তো এপসাইলন জেড কমা জেড জিরো, সঙ্গে থাকছে কে, সঙ্গে থাকছে হচ্ছে ডেল জেড, সাথে থাকছে ডেল জেড। ডেল জেডটা কাকে রিপ্রেজেন্ট করছে, এই এইচ আর কে কে, কারণ ডেল জেড মানে ডিফারেন্সটা, এইচ আর কে কি ডিফারেন্সটা। জেড জেড জিরো কেন বলছি হঠাৎ করে, এখানে এইচ কে ছিল, এখানে জেড জেড জিরো কেন বলছি, কারণ জেড মাইনাস জেড জিরো করেই তো আমি ডেল জেড পাবো, জেড মাইনাস জেড জিরো করেই তো ডেল জেড পাবো, আর ডেল জেডটাই তো অ্যাকচুয়ালি রিয়েল এর ক্ষেত্রে এইচ কে ডিফারেন্সটা। তো পুরো জিনিসটা কি বোঝা গেল, এই দুটো জিনিস যে আলটিমেটলি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো ব্যাস, এইবার আমরা এটা প্রমাণ করব কি করে, প্রমাণটা সহজ, একদমই সহজ, ছোট্ট একটা প্রমাণ, দেখতেই এরকম কঠিন থিওরেমের স্টেটমেন্টটা। দেখ, আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এই লাইনটা, মানে দুটো ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া, যদিও মানে দুটোই প্রমাণ করতে হবে। এবং ওখানে একটু দেখে রাখ, এখানেও কিন্তু ফাই এইচ কে সাই এইচ কে টেন্স টু জিরো ছিল, অ্যাজ এইচ কে টেন্স টু জিরো জিরো, ফাই এইচ কে সাই এইচ কে টেন্স টু জিরো, অ্যাজ এইচ কে টেন্স টু জিরো জিরো। সেই রেসপেক্টে কিন্তু এখানেও লেখা আছে এপসাইলন জেড কমা জেড জিরো ইকুয়াল টু, মানে টেন্স টু জিরো অ্যাজ জেড টেন্স টু জেড টেন্স টু জিরো অ্যাজ এইচ টেন্স টু, মানে ডেল জেড টেন্স টু জিরো, ডেল জেড টেন্স টু জিরো মানে এইচ কে টেন্স টু জিরো জিরো, একই ব্যাপার, তাই তো? দেখি প্রুফটা এবার। আচ্ছা, আমি প্রথমে ডিফারেন্সিয়েবল ধরে কন্ডিশনটা দেখাবো, তারপরে কন্ডিশনটা ধরে ডিফারেন্সিবিলিটি দেখাবো, ঠিক আছে? লেট এফ বি ডিফারেন্সিয়েবল, এফ বি ডিফারেন্সিয়েবল let f be differentiable at z0। তো ডিফারেন্সিয়েবল যখন হবে, তাহলে দিস ইমপ্লাইজ লিমিট ডেল জেড, ওসব পরে লিখবো, লিমিট জেড টেন্স টু জেড জিরো, জেড জিরো পয়েন্টে ডিফারেন্সিয়াল ডেফিনিশন বল, এফ জেড মাইনাস এফ জেড জিরো, তো এফ জেড মাইনাস হ্যাঁ, বাই জেড মাইনাস। বাই জেড মাইনাস অফ জেড জিরো ইকুয়ালস টু, তার মানে এক্সিস্ট করছে, এবং সেটার ভ্যালু অ্যাকচুয়ালি এফ জেড, এফ ড্যাশ জেড জিরো হবে। অসুবিধা আছে কোনো এতটা? না। তাহলে এখান থেকে এবার দেখ, তাহলে দিস ইমপ্লাইজ, লিমিটের নিচে লিখছি পরে, এফ জেড মাইনাস এফ জেড জিরো মানেই হচ্ছে ডেল এফ জেড, এফ জেড মাইনাস এফ জেড জিরো মানে হচ্ছে ডেল এফ জেড। আর ডেল মানে দুইজনের ডিফারেন্স মানে হচ্ছে ডেল, ডিফারেন্স মানে হচ্ছে ডেল, তো নিজেরাও জানতো সেটা ডেল। এবার জেড মাইনাস জেড জিরো, ডেল জেড মাইনাস জেড জিরো মানে ডেল জেড হচ্ছে। এবার লিমিট জেড টেন্স টু জেড জিরো আছে, তার মানে ডেল জেড টেন্স টু জিরো ইকুয়ালস টু এফ ড্যাশ জেড জিরো। ঠিক আছে, কারণ কি, ডেল জেড মানে জেড মাইনাস জেড জিরো, জেড মাইনাস অফ জেড জিরো। এবার জেডই যদি জেড জিরোতে চলে যায়, তার মানে এটা কোথায় চলে যাবে, জেড যদি এখন জেড জিরোতে যায় অ্যাজ জেড টেন্স টু জেড জিরো, তাহলে জেড মাইনাস জেড জিরো কি হবে, জেড জিরো মাইনাস জেড জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো।
তাহলে এই দুটো জিনিস ইকুইভ্যালেন্ট। তাহলে লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল এফ জেড বাই ডেল জেড ইকুয়ালস টু এফ ড্যাশ জেড 0। তাহলে দিস ইমপ্লাইজ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? লিমিটেড ডেফিনিশন করেসপন্ডিং টু এপসাইলন লেখা যাবে না, এপসাইলন ওদিকে রয়েছে, কোয়েশ্চেনে রয়েছে, এপসাইলন বাদ দিয়ে অন্য কিছু লিখবি। যদি কোয়েশ্চেনে না থাকে, পরীক্ষায় যদি কোয়েশ্চেনটা এটা দিল কিন্তু পরীক্ষাতে এখানে এপসাইলনের বাদে অন্য কিছু দিয়ে দিচ্ছে, তবে তুই এপসাইলন ধরতে পারিস এখানে। করেসপন্ডিং টু arbitrarily chosen এপসাইলনই ধরা উচিত ছিল, কিন্তু আমি এপসাইলনের বদলে এটা ধরছি, ঠিক আছে? এপসাইলন এখানে যেহেতু ধরা যাচ্ছে না, এপসাইলন কোয়েশ্চেনে রয়েছে, কোয়েশ্চেনে না থাকলে করতে হবে। corresponding to arbitrarily chosen eta greater than 0 there exist delta, আমি ধরলাম না কারণ ডেল্টা এবার লাগবে। eta greater than 0 there exists delta greater than 0 such that কি হবে? mod of এই জিনিসটার লিমিট del z tends to 0 তে এটা, তাহলে mod of কি লিখবো বল? mod of del f z by del z minus f dash z0. mod of del f z by del z মানে যার লিমিট হচ্ছে সেটা, লিমিট কত হচ্ছে সেটা, এবার f z z0 লেস দ্যান কত? লেস দ্যান হচ্ছে এটা এপসাইলন হয়, মানে এটা লিখবো এখানে ফর অল z belongs to g with del z, ঠিক আছে, del z tends to 0, তার mod of del z minus 0 less than delta, তাই তো? বোঝা গেছে? এবং অবভিয়াসলি যেহেতু লিমিটেড ডেফিনিশন হচ্ছে, তার মানে এখানে গ্রেটার দ্যান থাকবে, 0 গ্রেটার দ্যান দিস। বোঝা গেছে এবার? কারণ ডেল জেড কিন্তু অবভিয়াসলি এখানে নন জিরো, ডেল জেড নন জিরো বলে এখানে 0 গ্রেটার দ্যান দিলাম, না দেওয়া মানে হচ্ছে 0 গ্রেটার ইকুয়ালস টু মনে হবে, এখানে 0 লেস ইকুয়ালস টু মনে হবে, অর্থাৎ 0 সঙ্গে সমান হতে পারে এই জিনিসটা, অর্থাৎ ডেল জেডটা 0 হতে পারে, কিন্তু ডেল জেড 0 তো হবে না এখানে, ওরা তো নিচে 0 চলে আসবে। আর আমি যে তাছাড়াও ডেল জেড টেন্স টু 0 তে বার করছি, অর্থাৎ ডেল জেড ইকুয়ালস টু 0 তে নয়, ফলে এখানে অবভিয়াসলি স্ট্রিক্টলি লেস দেন দিয়ে রাখতে হবে, আর সঠিকভাবে খাওয়া দেখলে কিন্তু নাম্বার কাটবে। যাই হোক, এবার দেখ ডেল এফ জেড বাই ডেল জেড মাইনাস এফ ড্যাশ জেড 0 লেস দেন দিস, এরকম টাইপের পেলাম। এবার আমরা একটা ফাংশন ডিফাইন করছি, তার আগে আমি একবার একটু লিখে নিই ডেল, তাহলে এফ জেড, কেউ যদি এটাকে এরকম লিখতে চায় তাহলেও লিখতে পারে, যদিও কতটা কাজে লাগবে এটা সেটা পরে দেখছি। ফর অল জেড বিলংস টু জি উইথ, এবার দেখ এই ডেল জেড মাইনাস 0, সেটা মানে তো অ্যাকচুয়ালি জেড মাইনাস জেড 0, ডেল জেডটা মানে কি জেড মাইনাস জেড 0, আর মাইনাস 0 তো গেল দিক থেকে, ওর তো কোনো আর ভূমিকা নেই, এরকম টাইপের কিছু একটা পাচ্ছি, ঠিক আছে? থাক এতটা। এইবার দেখ, এইবার আমি এপসাইলনটাকে ডিফাইন করতে হবে, এমন একটা এপসাইলন খুঁজে বার করতে হবে যার জন্য, এমন একটা এপসাইলন আমাদের এখানে খুঁজে বার করতে হবে যার জন্য এফজেডটাকে, ডেল এফজেডটাকে এই ফর্মে লেখা যায়। এমন একটা এপসাইলন জেড 0 খুঁজে বার করতে হবে, জেড কমা জেড 0, যার লিমিটটা 0 হবে অ্যাজ জেড টেন্স টু 0 তে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেল এফজেডটাকে এই ফর্মে এক্সপ্রেস করা যাবে, ঠিক আছে? এরকম কিছু আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে লেট, এই স্টেপটা খুব ভাইটাল, এটা মনে রাখলে তুই এরকম লিখতে পারবি না। লেট এপসাইলন জেড কমা জেড 0, এপসাইলনটা নিজের মতো করে ধরা যাবে, শুধুমাত্র এমন ভাবে ধরতে হবে যাতে বললাম এই কন্ডিশন দুটোকে অ্যাপ্লাই করতে হবে, যে জেড ডেল জেড টেন্স টু 0 তে এপসাইলনটা 0 তেই যাবে, এরকম হতে হবে এমন ভাবে। আর যেটা হতে হবে সেটা হচ্ছে, সেটা কি হতে হবে বল? এপসাইলন জেড জেড 0 দিয়ে ডেল এফ জেডটাকে এক্সপ্রেস করা যাবে কোয়েশ্চেনের মতো করে, ঠিক আছে? তোরা একটা কাজ করতে পারিস, এই যে লাইনটা লিখলাম, সেই লাইনটাকে একটু তোরা এরকম লেখ তোদের সুবিধার্থে, অর্থাৎ এই লিমিটটা তো এটাতে গেছে, ঠিক মানে এটা এই লিমিটটা তো এফ ড্যাশ জেড 0 তে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু টোটালটা করলে কোথায় যাবে? 0 তেই যাবে, ঠিক আছে? -0 লিখে রাখলাম।
এবার দেখ তাহলে এফ জেড, তাহলে এপসিলনটাকে এমন ভাবে নিতে হয় যাতে সে জিরোতে যায়। এবার জিরোতে যাওয়ার জন্য তার মানে এটা জিরোতে যাচ্ছে, দেখতে পাচ্ছি এই যে মাইনাস জিরো হয়ে জিরোর জিরোতে লিমিট হওয়ার কন্ডিশন দিচ্ছে। তাহলে ডেল এফ জেড বাই ডেল জেড মাইনাস এফ ড্যাশ জেড জিরো ইফ জেড নট ইকুয়ালস টু জেড জিরো আর জিরো ইফ জেড ইকুয়ালস টু জেড জিরো, এইভাবে নে। দেন তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই যে লিমিটটা, এই লিমিটটা তো জিরোতেই যাচ্ছে, তাহলে এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখ, উপরের লাইনটাকে 1 নম্বর। দেন ফ্রম ওয়ান, দেন ফ্রম ওয়ান, তাহলে এখানে তোরা আরেকটা কথা লিখতে পারিস, দ্যাট ইজ ইফ। দ্যাট ইজ ইফ কি হবে, জেড যদি নট ইকুয়াল টু জেড জিরো হয়, জেড যদি জেড জিরোতে না যায়, তাহলে ইফ জেডটা কি হবে, তাহলে ডেল জেডটা কি হবে, ডেল জেডটা তার মানে জিরো হবে না, কারণ ডেল জেডটা যদি জেড মাইনাস জেড জিরো। তাহলে ইফ, দ্যাট ইজ ইফ ডেল জেড ইকুয়াল টু জিরো, এটা লিখতে পারিস তোরা। দেন ফ্রম ওয়ান we get epsilon z comma z0 tends to 0 as z tends to z0, but del z tends to 0 যাই বলিস, del z tends to 0 or z tends to z0, একই ইকুইভ্যালেন্ট ব্যাপার। z যদি z0 তে যায় তবে তো del z টা 0 তে যাবে। এতদূর বোঝা গেছে কিনা বল? হ্যাঁ স্যার তারপরে ঠিক আছে তো, কার কোনো প্রবলেম থাকলে বলবি। এপসাইলন, কারণ আমি এমন ভাবে ডিফাইন হলো জিনিসটা, যেটা হচ্ছে এটাকে নিয়ে নিয়েছি বলেন মানে কি, এটা তো জিরোতেই যাচ্ছে, এটা তো যাচ্ছে জিরোতে, ফলে এপসাইলনটা তো আবার এটাকে ধরলাম, ফলে এপসাইলনটা জিরোতে চলে যাচ্ছে। এবার এপসাইলনটা যা খুশি ধরলে তো আমার এমন ভাবে ধরতে হবে যাতে জিরোতেও যায়, আবার ডেল এফ জেড কে যে কোয়েশ্চেনের ফর্মটা রয়েছে সেই ফর্মে লেখা যায়। আমি যদি এরকম না ধরে অন্য কিছু ধরে জিরো আনার চেষ্টা করি, সে আসতেই পারে এপসাইলন জিরো অন্য অনেক ভাবে, অনেক লিমিটেড, অসংখ্য লিমিটেড লিমিট জিরো হতে পারে অসংখ্য ফাংশন। কিন্তু যা খুশি ফাংশন ধরলে হবে না, কারণ আমাকে তো ডেল এফ জেড টাকে এক্সপ্রেসও করতে হবে এপসাইলন দিয়ে। তাহলে এবার দেখ, তাহলে দেয়ার ফোর এপসাইলন জেড কমা জেড জিরো ইকুয়ালস টু, তাহলে আমি কোনটা ধরলে আর কোনো অসুবিধা থাকছে না, ডেল এফ জেড বাই ডেল জেড মাইনাস এফ ড্যাশ জেড জিরো। দিস ইমপ্লাইজ, তাহলে ডেল এফ জেড টাকে এক্সপ্রেস করে তো চালিয়ে হয়ে যাবে, ডেল এফ জেড ইকুয়ালস টু এফ ড্যাশ জেড জিরো ইন্টু ডেল জেড প্লাস এপসাইলন জেড কমা জেড জিরো। একবারে করে দিলাম, তোরা স্টেপ করে করতে পারিস আরো, হয়েছে এরকম টাইপের চলে আসছে। তাহলে দিস ইমপ্লাইজ ডেল এফ জেড ইকুয়ালস টু, এটাকেই ধরলাম ক্যাপিটাল এ, ডেল ডেল জেড প্লাস এপসাইলন জেড কমা জেড জিরো ডেল জেড, where where ক্যাপিটাল এ ইকুয়ালস টু, তার মানে কি পাচ্ছি, এফ ড্যাশ জেড জিরো, ক্যাপিটাল এ ইকুয়ালস টু এফ ড্যাশ জেড জিরো পাচ্ছি। ঠিক আছে, হচ্ছে যে কনস্ট্যান্ট, কারণ একটা জিনিস যখন মানে তোর ডেরিভেটিভ এক্সিস্ট করে গেছে, সেটা একটা কনস্ট্যান্টে পরিণত হয়ে গেছে। ডেরিভেটিভ এক্সিস্ট করেই তো এটা লিখেছি, নয়তো এই নোটেশন ইউজ করতে পারবো না। তাহলে এটা, এইটার ভ্যালু এ হচ্ছে মানে কি, একটা ভ্যালু দিচ্ছে, সে ভ্যালু দিচ্ছে মানে ফাইনাইট ভ্যালু দিচ্ছে উইদাউট ইনফিনিটি। তো ফাইনাইট ভ্যালু দিচ্ছে মানে সে কি হয়ে গেল, এক্সিস্ট করলো ফাইনাইটলি, এক্সিস্ট করলো মানে কি, সেটা একটা কনস্ট্যান্টে পরিণত হয়ে গেল তার ভ্যালুটা, হুইচ ইজ এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে ইন্ডিপেন্ডেন্ট অফ, এখানে গোটা লিমিট যা করেছে থ্রু আউট ডেল জেড এর উপর লিমিট হয়েছে, বলে ইন্ডিপেন্ডেন্ট অফ ডেল জেড। কেউ যদি বলে ইন্ডিপেন্ডেন্ট অফ জেড কমা জেড জিরো, একই ব্যাপার। ডেল জেড এর ইন্ডিপেন্ডেন্ট মানে জেড কমা জেড জিরো ইন্ডিপেন্ডেন্ট, কারণ ডেল জেড মানে জেড মাইনাস জেড জিরো, হুইচ ইজ এ কনস্ট্যান্ট। ইন্ডিপেন্ডেন্ট অফ ডেল জেড লিখেই রাখি, দ্যাট ইজ অফ জেড কমা জেড জিরো।
and epsilon z comma z0 tends to 0 as del z tends to 0, as del z tends to 0, or as z tends to z0, একই ব্যাপার। এটাই তো, এই ফর্মটাই তো আমাদের আনতে বলেছিল, তো এসে গেল তো, এই ফর্মটাই তো আনতে বলেছিল। একটু ওখানেও মনে করে দেখবি, রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রেও কিন্তু এরকমই ছিল। রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে হ্যাঁ, এই a যে equals to এইটা fx ছিল, ছিল, b equals to fy হ্যাঁ ছিল। হ্যাঁ, এটা যে ছিল এটা হচ্ছে fx00 ছিল, মানে fx ছিল। এই যে f এর x এর s এর পার্শিয়াল ডেরিভেটিভ at ab ছিল, আর b টা ছিল হচ্ছে fyab, b টা ছিল হচ্ছে fyab। সেই জায়গায় দাঁড়িয়ে কমপ্লেক্সের ক্ষেত্রে এটা বেরিয়েছে হচ্ছে কমপ্লেক্স, এটা রিয়েল এর ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে সেটা দাঁড়িয়েছে a ইকুয়ালস টু f ড্যাশ f f ড্যাশ z0, অর্থাৎ f ড্যাশ z0 মানে কেউ যদি বলে এখন z0 মানে হচ্ছে a প্লাস ib, z0 মানে যদি কেউ বলতে চায় যে a প্লাস ib, তাহলে সেটাই অ্যাকচুয়ালি f ড্যাশ ab, মানে a প্লাস ib লিখি। ঠিক আছে, যেটা ভেঙে ভেঙে fx ab fi ab ছিল সেটাই f ড্যাশ a প্লাস ib। ঠিক আছে, পরের থিওরেমে দেখবো যে এইসব ভাঙলে আলটিমেটলি এটাই আসে, যখন এফ এরও এক্স এর রেসপেক্টে ওয়াই রেসপেক্টে এটা টোটাল ডেরিভেটিভ দিয়ে এসে গেল, পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি তাহলে সেক্ষেত্রেও এরকম ভেঙে ভেঙে গিয়ে বি আসবে। ঠিক আছে, তার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কচি রিম্যান ইকুয়েশন, সিআর ইকুয়েশন। বলছে আদুর কোনো অসুবিধা আছে? এটা কিন্তু এখনো শেষ হয়নি, এটা ইফ অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া ছিল। সেকেন্ড পোর্শনে যদিও কিছু নেই, কিন্তু এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া। সেকেন্ড পোর্শন অবভিয়াস একদম, এর কনভার্স পোর্শনটা, কনভার্স পোর্শন হচ্ছে 2-3 লাইনের, কারণ ওখান থেকে জাস্ট লিমিটটা নিলেই চলে আসবে। Conversely, let the given condition hold, that is, f can be expressed as f can be expressed as del fz equals to a del z plus epsilon z comma z0 del z, where a is a constant independent of del z and epsilon z comma z0 tends to 0 as del z tends to 0. This implies del f z, এবার del z কমন নিয়ে নিচে নিয়ে নে, del z কমন নিয়ে নিচে নিয়ে নে ইকুয়ালস টু a প্লাস এপসাইলন z কমা z0। তাহলে this implies both side লিমিট নে, লিমিট del z tends to 0 del f z by del z, এদিকে লিমিট নে, লিমিট del z tends to 0 a প্লাস এপসাইলন z কমা z0, ওদিকে del z tends to 0 তে লিমিট নেওয়া হলো। সেই লিমিট যদি নিয়ে নিই তাহলে আমার কি দিচ্ছে এখান থেকে ভ্যালুটা, দিস ইমপ্লাইজ, এটা এটা মানে কি, এটা মানে একবার নাহলে লিখেই দিই, এফ ড্যাশ জেড, তাই তো, মানে এফ ড্যাশ জেড জিরো, তাই ফর্মটা একবার লিখে দিই, ডেল জেড টেন্স টু জিরো মানে জেড টেন্স টু জেড জিরো,
ডেল এফ জেড মানে হচ্ছে এফ জেড মাইনাস এফ জেড জিরো, একবার অ্যাকচুয়াল যে ফর্মটা সেটা লিখে দিই, এফ জেড মাইনাস এফ জেড জিরো, ডেল জেড মানে হচ্ছে জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু, এদিকে চলে আয়, এটার পিওরলি কনস্ট্যান্ট, পিওরলি কনস্ট্যান্ট বলতে পিওরলি রিয়েল বলছি না, পিওরলি জাস্ট কমপ্লেক্স কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটা রিয়েল হলেও হতে পারে, তো কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটার উপর ডেল জেড টেন্স টু জিরোর কোনো এফেক্ট নেই, তাই সেটা এ নিজের মতো থাকবে। আর অপরদিকে এপসাইলন জেড টেন্স টু জেড জিরো, ডেল জেড টেন্স টু জিরো তে জিরো হয়ে যায়, ধরে নেওয়া আছে, কোয়েশ্চেনে বলা আছে, কনভার্স কোয়েশ্চেন এটাই ধরে নেওয়া আছে। পাশে লিখে দে সিন্স এ ইজ কনস্ট্যান্ট and epsilon z comma z0 tends to 0 as a del z tends to 0, ঠিক আছে, তার মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে এফ ড্যাশ, এই লিমিটটার ভ্যালু কত হচ্ছে, এফ ড্যাশ হয়ে যাচ্ছে এফ ড্যাশ জেড জিরো ইকুয়ালস টু এ, এফ ড্যাশের কোনো একটা ভ্যালু পাচ্ছি মানে পার্টিকুলার সে এক্সিস্ট করেছে, তার ভ্যালুটা হয়েছে এ, তাহলে দিস ইমপ্লাইজ f is differentiable at z0, বোঝা গেছে থিওরেমটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট লাইক, আমরা কি বলছিলাম যে সবসময় জানি আমরা ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবেই, এখানে কন্টিনিউয়াস সেখানে ডিফারেন্সিয়েবলের কোনো প্রশ্ন নেই, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল সে হতেও পারে নাও হতে পারে, তো ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে সেটা কি করে বুঝবো, দেখি, সব জায়গাতেই তো করা আছে, মানে রিয়েলেও করেছি, মাল্টিভেরিয়েটেও বোঝা আছে, কিন্তু এই কমপ্লেক্স এবার দেখি সেই জিনিসটা একই জিনিস, কনসেপ্ট সেম, প্রমাণটা দেখি, দু লাইনের প্রমাণ, চিন্তা নেই বেশি বড় না, এফ এফ, আচ্ছা, লেট, এই কথাটা লিখে নিবি সবসময়, লেট জি বি এ রিজিয়ন and f from g to c be a function, be a function, এবার বলছে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে, উল্টোটা আমরা কাউন্টার এক্সাম্পল দিয়ে করব, প্রমাণটা হচ্ছে ডিফারেন্সিয়েবল হলে সে কন্টিনিউয়াস হবে, if f is differentiable at z equals to z0, then f is continuous then f is continuous at z equals to z0, it's a proof, ঠিক আছে, ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে, কনসেপ্ট হচ্ছে সেমই, আমি ডেফিনিশন ধরেও করা যায়, আমি এক সময় একরকম ভাবে করাচ্ছি, ডেফিনিশন ছাড়া করাবো, অর্থাৎ থিওরি আগের যে থিওরেম এক্ষুনি যে থিওরেমটা করলাম সেই থিওরেমটা ধরে করাবো, ঠিক আছে, ডেফিনিশন বাদ দিয়ে, ডেফিনিশন ধরেও হয়, ডেফিনিশন ধরেও প্রমাণ করাটা কোনো বড় কথা না, এই একই ব্যাপার আর কি, ওই লিমিটটা নেওয়া মানে এখানে ওই রকম, ধরে না লেট ইফ, অ্যাকচুয়ালি ভিতরের দিক থেকে ঠিকঠাক করে দেখতে গেলে যাই প্রমাণগুলো হয় না কেন তার মধ্যে কনসেপ্ট মানে তোর ইকুইভ্যালেন্ট সব, let f be differentiable
ডিফারেন্সিয়েবল ধরেই তো কন্টিনিউয়াস দেখাবো, তো ডিফারেন্সিয়েবল ধরে নিচ্ছি। z0 পয়েন্টে দেওয়া আছে, তো সেখানে ধরবো এফ বি ডিফারেন্সিয়েবল অ্যাট z0 বিলংস টু জি। ডিফারেন্সিয়েবল যখন, তাহলে কন্ডিশন অ্যাপ্লাই করব, ডেফিনিশন অ্যাপ্লাই করা যায়, নয়তো আগের থিওরেমটা অ্যাপ্লাই করা যায়। আমি আগের থিওরেমটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি কতটা সহজ হয়। ডেফিনিশন থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে দিস ইমপ্লাইজ f can be expressed as, থিওরেম অ্যাপ্লাই করছি তাই f can be expressed as del fz equals to a del z plus epsilon a del z plus epsilon z comma z0 del z। এবার আমরা তো শিখে গেছি, জেনে গেছি জিনিসটা, যে এটা কিন্তু অন্য কেউ নয়, এটা কিন্তু f ড্যাশ z0, এটা কিন্তু f ড্যাশ z0। একটা কাজ করলে ভালো হতো, এটা একটু লিখে দিলে ভালো হয়। let f be differentiable at z0 লিখেছি তো, এক সেকেন্ড হোল্ড কর। এফটা ডিফারেন্সিয়েবল বলছি, তারপর ওখানে যদি এফ ড্যাশ জেড জিরো আমি যদি ইউজই না করি, তাহলে কি আসবে? দাঁড়া লিখে দিচ্ছি। আচ্ছা, তোরা এক কাজ কর, আমার এটা আলটিমেটলি কোনো কাজে লাগবে না, বেকার লাইন বাড়িয়ে লাভ নেই। এফ ড্যাশ জেড জিরো হচ্ছে না কি হচ্ছে, এর ভ্যালু আমার দরকার নেই, শুধু শুধু নিয়ে আসছি না, নিয়ে এসে লাভ নেই। ডাইরেক্ট জাস্ট বেসিক যে ক্রাইটেরিয়াটা সেটাই লিখছি স্টেটমেন্ট থেকে। where a is a constant, a is a constant independent of del z, and epsilon z comma z0 tends to 0 as del z tends to 0. Okay, as del z tends to 0. তাহলে therefore, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি therefore বা implies যাই দিবি দিবি, del z tends to 0 তে লিমিট নিচ্ছি, তাহলে del z tends to 0 del fz এর লিমিট নিচ্ছি, বাই করে নয়, del z টাকে কমন নিয়ে fz এর নিচে নিয়ে এসে আমার কোনো লাভ নেই, সেটা f dash 0 হয়ে যাবে। আমি কন্টিনিউটি বিচার করতে চাইছি, তো লিমিট যখন নিচ্ছি, লিমিট del z tends to 0, del z tends to 0, a del z, a into del z plus epsilon z comma z0 del z, তাহলে this implies limit del z tends to 0 মানে হচ্ছে z tends to z0, del z tends to 0 মানে z tends to z0, del fz মানে হচ্ছে fz minus fz0, fz minus of fz0 equals to, চলো এদিকে লিমিট del z tends to 0 এসব করছি, তার মানে এটা এর মধ্যে থাকছে, এটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ del z, এই del z টা 0 হয়ে গেল del z tends to 0 তে, প্লাস এপসাইলনটা 0 হয়ে গেল del z tends to 0 তে, del z নিজেও 0 হয়ে গেল del z tends to 0 তে। বোঝা গেছে কি যায়নি? ঠিক আছে, ইকুয়ালস টু 0 হলো। তাহলে এইবার দেখ, এইটার উপর এফেক্ট এর উপর পড়বে না, কারণ এখানে কোনো জেড নেই, যে জেড টেন্স টু জেড জিরো বসাবো, নিজেই জেড জিরো হয়ে রয়েছে ভিতরটা, তার মানে এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে আমরা পেয়ে গেলাম লিমিট জেড টেন্স টু জেড জিরো এফ জেড, আর ওইটা জিরো আছে, তাহলে এটাকে প্লাস করে নিয়ে চলে যা, ইকুয়ালস টু এফ জেড জিরো। এটা কি ইন্ডিকেট করছে? জেড টেন্স টু জেড জিরো তে continuous at z0.
কন্টিনিউয়াস। তাহলে কতটা সুন্দর হয়ে গেল প্রমাণটা, বেশ ভালো হচ্ছে জিনিসগুলো। তাহলে if is continuous at z equals to z0, z equal to z0 তো ডিফারেন্সিয়েবল ধরেছিলাম, সেখানে কন্টিনিউয়াস হলো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভালো লাগছে তো জিনিসগুলো, এগুলো কমপ্লেক্সের? হ্যাঁ স্যার, ভালো তো, মাল্টিভেরিয়েট তো পুরো। হ্যাঁ, পুরো মাল্টিভ্যারিয়েট। মাল্টিভ্যারিয়েটারই একটু মানে কমপ্লেক্সের কনসেপ্ট, আর কিছুই না। যদি একটু ইকুইভ্যালেন্সিটা বোঝা যায় জিনিসটার সঙ্গে, মাল্টিভ্যারিয়েটের সঙ্গে এগুলোতে, তাহলে নতুন কিচ্ছু নয় এখনো পর্যন্ত। নতুন আছে এরপর, যেমন ধর এবার যদিও কমপ্লেক্স ইন্টিগ্রেশন ধর করতে যাবি, কমপ্লেক্স ইন্টিগ্রেশন করতে গেলে সেখানেও আমাদের লাইন ইন্টিগ্রাল ঠেলা আসবে, ঠিক আছে? যেটা তোরা আবার মাল্টিভ্যারিয়েটে করেছিস ফোর্থ সেমিস্টারে, এরকম ব্যাপার একটু কনসেপ্ট থাকবেই ওখানকার। কিন্তু কমপ্লেক্স মানে হচ্ছে দুটো ভ্যারিয়েবল, ঠিক আছে, এক্স আর ওয়াই দিয়ে, তাহলে মাল্টিভ্যারিয়েটের কনসেপ্ট আসবে না সেটা হতে পারে না। যাই হোক, দেখ এবার, এবার এটা হচ্ছে কনভার্স কোশ্চেনটা সত্যি না, অর্থাৎ কন্টিনিউয়াস হলেই যে সবসময় ডিফারেন্সিয়েবল হয়ে যাবে তা কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এখানে লেখ রিমার্ক বলে, converse of the above theorem is not in general true. Converse of the above theorem is not in general true, তাহলে ট্রু নয় যখন তার একটা ইয়ে করতে হবে, কাউন্টার এক্সাম্পল দিতে হবে। এই আগের অঙ্কটাই তো হয়ে যাবে, সেই এফ জেড টু জেড ইনটু রিয়াল জেড বাই মড জেড, যে অঙ্কটা ছিল কন্টিনিউয়াস হয়েছিল বাট নট ডিফারেন্সিয়েবল। ও হ্যাঁ, ওটাও তো হয়ে যাবে। ওটাও তো হয়ে যাবে। হ্যাঁ, ওটা দিয়ে হয়ে যাবে। তাও একটা এক্সাম্পল দিচ্ছি, এমনি বেসিক যে এক্সাম্পল সেটা হিসাবে আমরা যখন রিয়েল আর রিয়েল এর ক্ষেত্রে করতাম তখন কাকে দিয়ে এক্সাম্পল দিতাম? সিঙ্গেল ভ্যালু ফাংশনের ক্ষেত্রে রিয়েল এর জন্য এফ এক্স হচ্ছে মড এক্স। মড এক্স। তাহলে এখানে আমরা মড জেড দিয়ে উদাহরণটা দিচ্ছি, ঠিক আছে? কমপ্লেক্স এর ক্ষেত্রে আমরা মড জেডটা দিয়ে দিচ্ছি উদাহরণটা। লেখ লেট f from c to c নিয়ে নিচ্ছি, c থেকে c be defined by fz, এগুলো না আমি কাউন্টার এক্সাম্পল, আমি অ্যাকচুয়ালি সব অঙ্ক হিসাবেই করা। fz equals to mod z, fz equals to mod z is continuous at z equals to 0, continuous at z equals to 0, but not differentiable, not differentiable at z equals to 0, এটা এক্সাম্পল, ঠিক আছে? এটা প্রুফটা কি করে করবি দেখ। কেন এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে না আর কেন কন্টিনিউয়াস হচ্ছে? কন্টিনিউয়াস কেন হচ্ছে সেটা তো হয়ে যাবে। এখানে এফ জেড ইকুয়ালস টু বলছে মড জেড, এফ জেড ইকুয়ালস টু হচ্ছে মড জেড, ঠিক আছে? তাহলে জিরোতে কন্টিনিউয়াস বলছে। নাও লেট এপসাইলন গ্রেটার দেন জিরো, আমি ডেফিনিশন দিয়ে করে দিচ্ছি, লেট এপসাইলন গ্রেটার দেন জিরো বি চোজেন, কারণ ডেফিনিশন দিয়ে সহজ হবে, বি চোজেন আরবিট্রারিলি, বি চোজেন আরবিট্রারিলি, দেয়ারফোর যদি আরবিট্রারি ভাবে চুজ করি এটাকে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? দেয়ারফোর mod of fz minus f0, fz
minus f0 equals to mod of mod z minus mod 0, তাই তো? তার মানে কত? mod of, এটা তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, তাহলে mod of mod z, ডবল mod z তো মানে একটাই mod z, which is less than epsilon whenever কমপ্লেক্সের ক্ষেত্রে ডেফিনিশন অ্যাপ্লাই করতে পারলে অনেক সহজে হয়ে যাবে। সবসময় করা নাও যেতে পারে, কিন্তু যদি করা যায় তো সহজে হয়ে যাবে জিনিসটা। whenever 0 less than equals to, যেহেতু কন্টিনিউটি করছি, less than equals to mod z less than আচ্ছা একবারই করে দিই, less equals to, এখানে z minus 0 দিয়ে দেয়, দিয়ে less than delta, where actually z minus z এর মধ্যে mod z, সেটা আবার less than epsilon আছে, সেটা আবার less than delta আছে, মানে where deltaটাই হচ্ছে epsilon greater than 0। therefore f is continuous at z equals to 0। এবার ডিফারেন্সিয়েবল হচ্ছে না সেটা প্রমাণ করতে হবে, ডিফারেন্সিয়েবল যে হচ্ছে না সেটা প্রমাণ করতে হবে। নাও লিমিট পরে নেব, fz minus fz0, fz minus f0, এটাকে একটা লেখা উচিত। নাও ফর z not equals to 0 কর, z not equals to 0, fz minus f0 by z minus 0, fz মানে mod z minus mod 0 by z minus 0, তার মানে mod z by z, mod z by z, this equals to, ভেঙে ভেঙে করতে পারিস, আরেকটা ভাবে করতে পারিস, সেটাও বলি, সেটা হচ্ছে mod z into z বার কর, mod z into z বার বাই z into z বার, উপর নিচে z বার দিয়ে গুণ করলাম। আলটিমেটলি কেউ যদি x প্লাস আই ওয়াই দিয়ে আগে এক্সপ্রেস করে করিস, তাতেও একই করতে হবে, x মাইনাস আই ওয়াই দিয়ে উপর নিচে গুণ করতে হবে, x মাইনাস আই ওয়াই দিয়ে উপর নিচে গুণ করা মানে z বার দিয়েই গুণ করা, ঠিক আছে, একই ব্যাপার। mod z into z বার, z বার মানে কি, z into z বার মানে কি, mod of z বারে mod of z হোল স্কয়ার তো mod of z square, mod of z square, তাহলে লিখে রাখি since z বার equals to mod z square, ঠিক আছে। তাহলে লাগছে কি কি, মাঝে মধ্যে একটু কমপ্লেক্স নাম্বার লাগছে, আর ওই মাল্টিভ্যারিয়েট থাকছে না, আর নতুন করে যা কমপ্লেক্স অ্যানালিসিস শিখছি সেটা, এই তিনটা জিনিসের কম্বিনেশন। তাহলে z বার বাই mod z, z বার বাই mod z, z বার মানে হচ্ছে x মাইনাস অফ আই ওয়াই বাই mod z মানে হচ্ছে x রুট ওভার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, where z equals to x plus I y not equals to 0, xy টা হচ্ছে রিয়েল নাম্বার, হয়েছে। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x বাই এক্স স্কোয়ার প্লাস মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন, আচ্ছা প্লাস আই ইন্টু মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দিস ইকুয়ালস টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, ঠিক আছে, হোয়ার ইউ এক্স ওয়াই equals to x by root over x square plus y square, x by root over x square plus y square যখন x y not equals to 0 0, আর v x y equals to y by root over minus y by, তাই তো, x y not equals to 0 0। এবার যে কোনো একজনের লিমিট দুটোরই লিমিট এক্সিস্ট করবে না, যে কোনো একটা না করলেই হবে, প্রথমটার তো লিমিট এক্সিস্ট করে না দেখানোই আছে কোন একটা অঙ্কে, জানো ওই রিয়েল পার্ট অফ জেড এর যে অঙ্কটা। তাহলে ইফ উই অ্যাপ্রোচ
the point 0, 0 along the path y equals to mx. M is a real parameter. Then limit xy tends to 0, 0. Limit xy tends to 0, 0 uxy equals to limit xy tends to 0, 0 x by root over x square plus y square. X by root over x square plus y square equals to limit x tends to 0 উপরে হচ্ছে x by root over x square plus m square x square, তার মানে সবকিছু করলে x টেক্স কেটে লিমিট বসালে 1 by root over 1 plus m square which is different, মানে which is depending on m, that is which is different for different values. Different for different values of m. Therefore limit xy tends to 0, 0 uxy does not exist. This implies limit z tends to 0 fz minus f0 does not exist, তার মানে f is not differentiable. at z equals to 0. বোঝা গেছে? ব্যাস, তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, আজকে মোটামুটি এতটাই থাক। নেক্সট দিন মেন যে থিওরেম দুটো সেটা করাবো, সেটা হচ্ছে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, ডিফারেন্সিয়েবল হলে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে, সেটা করাবো। ঠিক আছে, তার রিলেটেড অঙ্ক। আজকে ক্যান্সেল করছি।